হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। গ্রেটার বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য কাজ করে চলেছে একাধিক জঙ্গি সংগঠন। আজকে এই গোটা ব্যাপারটা নিয়ে 18 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আলোচনা করব, কারণ প্রত্যেক বাঙালিকে, প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে, প্রত্যেক বাঙালি ভারতীয়কে এই কথাটা জানা উচিত এবং সচেতন হওয়া উচিত। গ্রেটার বাংলাদেশ ষড়যন্ত্র একদম পর পয়েন্ট বাই পয়েন্ট আমরা পুরো ব্যাপারটা আলোচনা করব। দরকার মতো রেলিভেন্ট খবর, রেলিভেন্ট তথ্য সেটাও আমরা দেখাবো। দেখুন, গ্রেটার বাংলাদেশ ষড়যন্ত্র এই ব্যাপারটা আমি যেটা বললাম যে সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলাদেশি প্রভাব বৃদ্ধি করার চেষ্টা চলছে। সীমান্তবর্তী জেলা বলতে আমি পুরোটা এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। এই যে আমাদের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের কিছুটা, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এর পাশের যে সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ চেষ্টা করা হচ্ছে এই এরিয়াগুলোয়, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং এই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চল, এইগুলোতে বাংলাদেশ যাতে দখল করে নিয়ে গ্রেটার বাংলাদেশ বানাতে পারে। এবার তাদের প্ল্যান কি? তাদের প্ল্যান হচ্ছে প্রথমে প্রচুর বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গে একটু 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 করে ঢুকিয়ে দাও, বিশেষ উদ্দেশ্যে, যাতে করে দরকার মতো তারা তাদের বাংলাদেশের যে সিস্টেম সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে। তারপর শুধু নাগরিক থাকলে হবে না, তাদের ব্যবসায়ী বানাও, তাদের হাতে টাকা পয়সা আনো। শুধু ব্যবসায়ী থাকলে হবে না, সমাজে প্রতিপত্তির পর এই মানুষগুলোকেই 5 বছর পর আধার কার্ড করে দিয়ে, 10 বছর পর পাড়ার নেতা বানিয়ে দিয়ে, 15 বছর পর কোনো একটা রাজনৈতিক দলের টিকিটে কাউন্সিলর করে দাও, পঞ্চায়েত প্রধান করে দাও, এমএলএ করে দাও, যাতে এরা রাজনীতিবিদও হয়ে ওঠে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে যায়। তারপর মোক্ষম সময় বুঝে, যখন পুরো পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোয় বাংলাদেশি যে সিস্টেমের মদতে এরা এখানে এসছে এবং উদ্দেশ্যে তাদের হাতে পুরো গ্রিপ চলে গেছে, সেই সময় স্লিপার সেলকে অ্যাক্টিভ করে দাও, করে দিয়ে দাবি তোলো যে আমরা আজাদি চাই, আমরা ভারতবর্ষে থাকবো না, আমরা পশ্চিমবঙ্গে থাকবো না, এবং তখন আন্দোলন গড়ে তোলো যে আমরা বাংলাদেশের সঙ্গে মার্জ হয়ে যেতে চাই। আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব স্লোগান তো আমরা শুনেইছি। এবার আপনাদের শুনে এখনো অদ্ভুত লাগতে পারে, হাস্যকর লাগতে পারে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে থাকবো না বললেই আমরা মেনে নেব। আজকে আপনি বলতে পারছেন, কারণ আজকে পরিস্থিতি কন্ট্রোলে আছে। যখন এই সীমান্তবর্তী জায়গাগুলোতে, এখনই এটা ঘটবে তার নয়, 10 বছর, 15 বছর, 20 বছর পর, যখন সীমান্তবর্তী জায়গাগুলোতে জঙ্গি সংগঠনগুলোর প্রভাব বেড়ে যাবে, তাদের কন্ট্রোলে চলে আসবে, তখন আপনি আর হাসতে পারবেন না, কারণ পুরো জায়গাগুলো, সমাজ আপনার হাতের বাইরে, প্রভাব তৈরি করে নিয়েছে এরা। ওকে, এইবার এদের ইচ্ছে যে এদের যখন প্রভাব তৈরি হয়ে গেল, এর মধ্যে কিছু সাধারণ ভারতীয় বাঙালি মুসলিম যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতীয় যারা, তাদেরকেও যদি কিছু লোককে র্যাডিকালাইজড করে দেওয়া যায়, যদি তাদের মধ্যেও কিছু মানুষের সাপোর্ট, 1-2% সাপোর্টও পেয়ে যাওয়া যায় যে হ্যাঁ আমরা এদের সঙ্গে, আমরা বাংলাদেশেই মার্জ হয়ে যাব, ব্যাস কিছু শতাংশ বেড়ে গেল সাপোর্ট, এবং এদের সিস্টেম রয়েছে সীমান্তবর্তী অঞ্চলে, কিছু 1-2% সাধারণ ভারতীয় মুসলিম মানুষকেরা র্যাডিকালাইজড করে ফেলেছে। সেই সময় আজ থেকে 15-20 বছর পর হয়তো আইএসআই অর্থাৎ পাকিস্তানের গুপ্তচর সংস্থা এবং এবিটি, আনসারুল্লাহ বাংলা টিম, যেটা বাংলাদেশের জঙ্গি সংগঠন,
এদের সাহায্যে ফাইনাল স্ট্রাইকটা এরা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর ওপর করতে চায় এবং ওই অংশটুকু কেটে বাংলাদেশের সঙ্গে জুড়ে নিতে চায়। এটা হলো পরিকল্পনা। এবার আপনাদের মনে হবে যে এই পরিকল্পনার কতটুকু কি বাস্তবতা রয়েছে, কতটুকু কি ভিত্তি রয়েছে, এটা কি সত্যি? আসুন কয়েকটা খবর আমরা দেখে নিই। প্রথম খবর, পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি যে প্রচুর আছে সেটা নিয়ে তো কোনো কনফিউশন আশা করি আমাদের কারোর মধ্যে নেই। এবং যখন এনআরসি সিএএ করা হবে, এনআরসি সিএএতে কি কারোর নাগরিকত্ব চলে যাওয়ার ব্যাপার ছিল? কারোর নাগরিকত্ব চলে যাওয়ার ব্যাপার ছিল না, নাগরিকত্ব দেওয়ার ব্যাপার ছিল। কিন্তু কেমন করে কারা যেন আমাদের দেশের মুসলিম সমাজের মানুষকে ভুল বোঝাতে চেষ্টা করেছিল যে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, এবং সেই নিয়ে বেশ খানিকটা অশান্তি পাকাতে কিন্তু সমর্থ হয়েছিল। এগুলো ওরা নিজেদের শক্তি পরীক্ষা করতে থাকে যে দেখি কতটা আমরা ভুল বোঝাতে পারছি মানুষকে, কতটা আমাদের ফলোয়ার তৈরি হয়েছে। তারপর পুরো ভারতবর্ষ কিন্তু এক হয়ে চেষ্টা করে সবাই যখন দেখলো যে না, এর মধ্যে তো কোনো কাউকে তাড়িয়ে দেবার ব্যাপার নেই এনআরসি এর মধ্যে, তখন কিন্তু অশান্তি থেমেছিল। তো ওরা কিন্তু প্রথম দিকে খানিকটা সাকসেসফুল হয়েছে। আর অবৈধ পাকিস্তানি ইন্ডিয়াতে আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আছে, এটা তো কেউ বিশ্বাসই করতে চাইতেন না কদিন আগে পর্যন্ত। আজকে যখন একদম প্রমাণিত, তখন মানুষের বিশ্বাস না করে উপায় নেই। তাহলে কোনো প্ল্যান রাতারাতি হয় না। দেখুন কবে থেকে প্ল্যান তৈরি হয়েছে। পাকিস্তানি ন্যাশনাল লিভিং ইন হুগলিস চন্দননগর ফর নিয়ারলি ওভার 40 years অ্যারেস্টেড। পেহেলগাম কাণ্ডের পর যখন পুরো দেশের আমাদের সেনাবাহিনী, আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, গোয়েন্দা বাহিনী সবাই অ্যাক্টিভ হয়ে গেছে যে পাকিস্তানকে অ্যাটাক তো করা হবে, কিন্তু নিজের দেশকে আগে ভিতর থেকে সুরক্ষিত করে নাও, কারণ ভিতরে যদি দেশদ্রোহী কেউ বসে থাকে তাকে চিহ্নিত করা কিন্তু সব থেকে টাফ। আর সে যদি ভেতর থেকে বেইমানি করে দেয় তাহলে কিন্তু দেশকে বাঁচানো যাবে না। আমি একবারও বলছি না যে এই পাকিস্তানি ভদ্রমহিলা যিনি চন্দননগরে 40 বছর ধরে আছেন ইনি কোনো বিশেষ উদ্দেশ্যেই এসেছিলেন, এনার কোনো জঙ্গি যোগ আছে, আমি বলার কে? কিন্তু কথা তো সত্যি, ইনি পাকিস্তানি, ইনি অবৈধভাবে আছেন। ইনি ভারত সরকারকে একবারও জানাননি যে আমি পাকিস্তানি, আমি 40 বছর ধরে এখানে অবৈধভাবে আছি। তাহলে যে আইন না মেনে অবৈধভাবে আছে, খুব স্বাভাবিক তার ওপর সন্দেহ যাবে। কাল যদি পাকিস্তান অ্যাটাক করে ইন্ডিয়াকে, বা কোনো জঙ্গি সংগঠন ইন্ডিয়াকে ভেতর থেকে ধ্বংস করতে চায়, পাকিস্তানের জঙ্গি সংগঠন, একজন পাকিস্তানি নাগরিকের তাদের প্রতি সমর্থন দেওয়াটা কি জানি। আমাকে যদি আমার দেশ থেকে অন্য কোনো দেশে পাঠানো হয় কোনো বিশেষ কাজে, যে 5 বছর ওখানে থাকো, দরকার মতো ইন্ডিয়া যখন চাইবে তখন এই হেল্পটা করে দিও, আমি তো পৃথিবীর যে দেশেই থাকি ইন্ডিয়াতেই হেল্প করব, কারণ আমার মন তো ইন্ডিয়াতেই পড়ে থাকবে। তো যে পাকিস্তানি সিটিজেন সে ভারতের প্রতি প্রবল প্রেমে পড়ে গেছে, কি জানি, বিশ্বাস করতে তো অসুবিধা হয়। ওকে, নেক্সট পয়েন্ট, পশ্চিমবঙ্গের গভর্নর রিসেন্ট মুর্শিদাবাদে যে সন্ত্রাস হয়েছে ওয়াকফ বিলের বিরোধিতায়, সেই সন্ত্রাস নিয়ে একটা রিপোর্ট জমা দিয়েছেন, এবং রিপোর্টটা দেখে নিন। মুর্শিদাবাদ রায়টস, বেঙ্গল গভর্নর ফ্ল্যাগস র্যাডিকালাইজেশন থ্রেট ইন রিপোর্ট টু MHA। পশ্চিমবঙ্গের গভর্নর, রাজ্যপাল, উনি যে রিপোর্টটা জমা দিয়েছেন সেই রিপোর্টে বলা হচ্ছে যে মুর্শিদাবাদের অনেক ছেলে মেয়েকে র্যাডিকালাইজড করে ফেলেছে কেউ বা কারা। যেটা আমি বলেছিলাম যে র্যাডিকালাইজড করার চেষ্টা কিন্তু হবে যাতে এই সমস্ত সংগঠনের দিকে সাপোর্ট যায়। প্রত্যেকটা আমরা নিউজ পেপার থেকে দেখে নিচ্ছি, ঠিক আছে, যেটাই দেখছি। এবং ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল স্যার, তিনি কিছু মাস আগে পশ্চিমবঙ্গে ভিজিট করে গেছেন, কারণ তার খেয়ে দিয়ে কাজের অভাব পড়েছে, পশ্চিমবঙ্গে ঘুরতে এসেছিলেন। কারণ মাদ্রাসা at Malda, Birbhum, South 24 Pargona, Murshidabad pose high security risk, says IB.
National Security Advisor made a quick trip to Kolkata where he held back-to-back discussion on the ongoing situation in Bangladesh. তো মালদা, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং যেখানে অনেক মাদ্রাসা রয়েছে, সেই সমস্ত মাদ্রাসাকে কাজে লাগিয়ে জঙ্গিরা কিন্তু অনেক কিছু প্ল্যান পরিকল্পনা করতে পারে। এবার ব্যাপার হচ্ছে আমাদের যেটা বুঝতে হবে, মাদ্রাসা কিন্তু শিক্ষার স্থান। আমি যদি খুব ভুল না করি, স্বয়ং রাজা রামমোহন রায় হয়তো মাদ্রাসাতে পড়েছিলেন বলে আমার যতদূর মনে পড়ছে। মাদ্রাসাতে কোনো প্রবলেম নেই, কিন্তু মাদ্রাসা ইউজ করে কোনো একদম রিমোট গ্রাম যেখানে হয়তো প্রশাসন পৌঁছাতে পারছে না, সেখানে জঙ্গি সংগঠনের পাঠানো ট্রেনিং দেওয়া কোনো মানুষ এমনভাবে অভিনয় করে যাচ্ছে, দেখে মনে হবে যে না 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 ইনি তো টিচার, ইনি তো ভালো লোক, ইনি তো বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়াচ্ছেন। আসলে তার অন্য উদ্দেশ্য রয়েছে। তিনি ভিতরে ভিতরে একটু একটু করে ছেলেমেয়েগুলোকে র্যাডিকালাইজড করার চেষ্টা করছেন। এবার হয়তো 1000টা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসাতেই এটা হচ্ছে, বাকি 999টা জায়গায় সুন্দরভাবে পড়াশোনাই হচ্ছে, কিন্তু এই একটা মাদ্রাসা থেকে যদি 20 জন সম্ভাব্য জঙ্গি তৈরি হয়ে যায়, সারা দেশকে 20 জন ধ্বংস করে দিতে পারে। রাইট? নেক্সট, ভাবলে অবাক হয়ে যাবেন, প্যারা কমান্ডো, ভারতবর্ষের সেনাবাহিনীর মধ্যেও যারা এলিট গ্রুপ, প্যারা এসএফ, স্পেশাল ফোর্স, পশ্চিমবঙ্গের একজন প্যারা কমান্ডোর বাড়ির পাশে কি পোস্টার পড়েছে দেখবেন? চলুন আগে দেখে নেওয়া যাক নিউজ পেপার থেকে। থ্রেট নোট ফাউন্ড আউটসাইড আর্মি জওয়ানস হাউস ইন বেঙ্গল। আর্মি জওয়ানের বাড়ির পাশে ওয়েস্ট বেঙ্গলে একটা থ্রেট নোট পাওয়া গেছে, বাংলায় লেখা। পাকিস্তান জিন্দাবাদ। গৌরব মুখার্জি, মানে যিনি প্যারা এসএফ, গৌরব মুখার্জির মুন্ডু চাই। মুন্ডু বানান ভুল লিখেছে, স্বাভাবিক কারণ এরা পড়াশোনা জানে না, গণ্ডমূর্খ। হিন্দু বাঁচাতে গেলে তোর পরিবারকে শেষ করে দেব। প্যারা এসএফ কমান্ডোকে থ্রেট দিচ্ছে, আমরা বাংলাকে পাকিস্তান করব। আল কায়দা কিছু একটা লেখা, আল কায়দা, তারপরে মুসলিম লীগ না কিছু একটা লেখা। পশ্চিমবঙ্গে গৌরব মুখার্জি প্যারা এসএফ এর বাড়ির পাশে এই থ্রেট নোট চিপকে দেওয়া হয়েছে। তাহলে অবস্থা যে কতটা ভয়ঙ্কর, ভেতরে ভেতরে অবস্থা কতটা সিরিয়াস, সেইটা আশা করি আপনারা অনুধাবন করতে পারলেন। এবার প্ল্যানটা তো বুঝতে হবে এদের, তবে তো আমরা সমাধান করতে পারবো। আগে সমস্যা বোঝা যাক যে কোন প্ল্যানে এরা বাংলাকে তথা ভারতবর্ষকে শেষ করতে চাইছে। ছকটা কি এদের? এদের ছকটা হচ্ছে যে সমস্যাটা এরা পাকাতে চাইছে, প্রথমে বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় পড়াশোনা বন্ধ করতে হবে। পড়াশোনার কালচার চর্চা সেসব আস্তে 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 সমাজে কমিয়ে দিতে হবে। পড়াশোনা বন্ধ মানে আপনার যুক্তি বুদ্ধি ক্রমশ লোপ পাচ্ছে। সেই সময় ওখানকার যে ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে ফেক নিউজ ছড়াতে হবে যে ওখানে জানো একজন মুসলিম লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, দেখেই সবাই ওকে পেটালো। কি ব্যাপার বলো তো, ইসলাম অত্যাচারিত। ফেক নিউজ মানুষের মধ্যে ছোটবেলা থেকে ছড়ানো হচ্ছে এবং ওরা পড়াশোনা জানে না যে ওরা আরটিআই করে দেখবে, ওরা এক্স্যাক্ট নিউজ পেপারের খবর দেখবে, তারা বাইরের পৃথিবীর কত প্রগতি হচ্ছে খবর রাখবে। আজকে আমার মনে হচ্ছে না না আমাকে কেউ ভুল বোঝালে কি আমি বুঝবো, কিন্তু আমি যদি পড়াশোনা না করতাম আমাকে কেউ ভুল বোঝালে আমি সেটাই বুঝতাম। খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? তো যারা পড়াশোনা জানে না তাদের ফেক নিউজ ছড়িয়ে ইসলাম অত্যাচারিত এই সমস্ত কিছু বোঝানো হবে, বা হয়তো কোথাও কোথাও হচ্ছেও অলরেডি। তারপর কিছু মানুষকে যারা ওই সমস্ত সিস্টেম থেকে ট্রেন্ড, তাদেরকে দিয়ে যেটা করা হবে সেটা হচ্ছে ধর্মের ভুল ব্যাখ্যা। যে জানো অমুক জায়গায় অমুক ধর্মগ্রন্থে বলা আছে যে, যেমন করে লাকি বিস্ট স্যারের পডকাস্ট কেউ দেখেছেন আপনারা? ইন্ডিয়ান রয়ের অফিসার ছিলেন, বিভিন্ন পডকাস্টে খুব সুন্দর কথাবার্তা বলেন এবং ওই লেভেলের মানুষের থেকে জানলে তো এক্স্যাক্ট তথ্যটা জানা যায়। যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে ভুল বোঝানো হয় যে তুমি যদি গায়ে বোম বেঁধে গিয়ে ওখানে দাঁড়াও তাহলে তুমি আল্লাহ তোমায় অনেক আশীর্বাদ করবে, তুমি স্বর্গে যাবে, জান্নাতে যাবে।
এ তো ভুল বোঝানো, ধর্মের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তাই না? ধর্ম থোড়ই বলেছে এইসব। এবং এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে লাকি বিশ স্যার বলেছেন পডকাস্টে, যে বলা হয় তোমরা যদি মনে মনে এই মিশনটায় বিশ্বাস করো তাহলে কোনো গুলি তোমাদের শরীর ভেদ করতে পারবে না। তোমরা 20 জন দাঁড়াও, যারা মনে মনে সত্যি বিশ্বাস করো আমরা গুলি করে দেখাচ্ছি, তোমাদের গুলি লাগবে না। বন্দুকে 2টো গুলি রাখে, বাকিগুলো ফলস রাখে। ঠাই 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 করে 20 জনের দিকে চালায়, 2 জন মরে যায়। ওদের কাছে বাচ্চা মরুক, মানুষ মরুক কোনো ব্যাপারই না, যারা জঙ্গি ট্রেনিং দেয়। 2 জন মরে গেল, 18 জনের দিকে ঠাই ঠাই করে চালালো, গুলি তো ছিল না, ওটাতে কিছু হলোও না। এই 18 জন বাচ্চা কী হলো, গুলি করলো, মরলাম না। এই 2 জনের মনে বিশ্বাস ছিল না, ওই জন্য ওরা মরে গেছে। এবার এই 18 জন জানে যে গুলি করলেও আমি আর মরবো না, বলে ওদেরকে বোম টোম দিয়ে বন্দুক দিয়ে পাঠিয়ে দেয়, যাও ইন্ডিয়াতে গিয়ে অ্যাটাক করো। ওরা জানে আমাদের গুলি করলেও মরবো না, দিয়ে ওরা সামনে এসে গুলি টুলি মারতে থাকে। আর্মি যখন ওদের মারে, ওরা তখনও ভাবছে যে আমরা মরবো না, আমাদের কাছে ওই অদৃশ্য পাওয়ার আছে, দিয়ে গুলিটা লাগে আর্মির, তখন মরে যায় ওরা। এইভাবে ইউজ করা হয় ভুল বুঝিয়ে। এবং লাস্টে কি হয়, ওদের একটা হিরো ইমেজ বানানো হয় যে তোমরা লড়াই করো তোমার ধর্মকে বাঁচাতে। হিরো ইমেজ, যে কেউ হিরো হতে চায়, বাচ্চা নাবালক ছেলেমেয়ে যাদের পড়াশোনা কম। এবং অবশ্যই টাকার খেলা তো আছেই, যে তুমি দরিদ্র ফ্যামিলির, একবারও বলবে না যে তুমি দরিদ্র ফ্যামিলির, চলো তোমায় একটু বিজনেস করার জন্য 50,000 টাকা লোন দিই। তুমি দরিদ্র ফ্যামিলির, তোমায় একটা কোর্স করাই, তুমি চাকরি পাবে। তুমি দরিদ্র ফ্যামিলির, কাশ্মীরে কি হয়, ইন্ডিয়ার আর্মিকে পাথর ছোড়ো, তোমায় 6,000 টাকা দেবো। বলছে যে ভাই খেতে পাচ্ছি না, আমি 6,000 টাকা পেলে আমি খেতে পাবো, আমার মা 3 দিন খেতে পায়নি, ছুড়েই দিই পাথর, যা হয় হবে। এইভাবে ট্র্যাপে ফেলা হয়। কারা ট্র্যাপে পড়লো? অল্প বা অশিক্ষিত মুসলিম পরিবারের, দরিদ্র মুসলিম পরিবারের বাচ্চা ছেলেরা। এইবার এই জঙ্গিরাই ইচ্ছে করে এই যে বাচ্চা ছেলেগুলো হাতে হয়তো তরোয়াল নিয়ে, লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করছে, কিছু করছে, এই ভিডিওগুলো আবার নিজেরাই সমাজ মাধ্যমে পোস্ট করে দেবে সোশ্যাল মিডিয়ায়, নিজেরাই দিয়ে ওখানে নন মুসলিমদের রিয়াকশান আসবে। কোনো একজন হিন্দু মানুষ, কোনো একজন খ্রিস্টান মানুষ, জৈন, পার্সি, শিখ, তিনি হয়তো লিখে দেবেন কিছু একটা অপশব্দ, তিনি নিজে কিছু একটা রেগে গিয়ে অপশব্দ লিখে দিলেন সোশ্যাল মিডিয়ায়। এবং যদি সোশ্যাল মিডিয়ায় অপশব্দ কম আসে, এই ধরনের যারা টেরোরিস্ট অর্গানাইজেশন, তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল খুলে নেবে। ধরো আমার নাম দিয়েই খুলে নিল, শুভদীপ বিশ্বাস, খুলে নিয়ে এই ধরনের ভিডিওর নিচে গালি লিখছে, অপশব্দ লিখছে, হয়তো ইসলামের নামেই অপশব্দ লিখে দিল, নিজেরাই লিখে দেবে। কেন, কি উদ্দেশ্যে বলছি? এবং প্রচুর মানুষ জেনারেলাইজড করে ফেলে, খুব বাজে মন্তব্য করেন, বলতে খারাপ লাগলেও সত্যি। কেউ হয়তো লিখে দিলেন যে ইসলাম এই সব করছে, সবাই করছে, একজনকে ভুল বুঝিয়ে করানো হচ্ছে, জেনারেলাইজড করে দিয়ে লিখে দিল সবার নামে। এইবার এই কমেন্ট সেকশন, এই রিয়াকশান নন মুসলিমদের, এটা দেখানো হবে আবার এই ছেলেমেয়েগুলোকে, দেখো ইসলাম অত্যাচারিত, দেখেছো কিরম গালি দিয়েছে, দিয়ে আমার নামে হয়তো একটা ফেক প্রোফাইল, দেখেছো শুভদীপ বিশ্বাস নন মুসলিম, দেখো কি বাজে কথা বলেছে, দেখেছো এ সমস্ত ইসলাম ধর্মের মানুষকে খারাপ কথা বলেছে, দিয়ে এদের আরও র্যাডিক্যালাইজড করে দেওয়া হলো। এটা একটা সাইকেল, এদের যত র্যাডিক্যালাইজড করা হবে তত খারাপ কাজ করবে, সেই ভিডিও এরাই পোস্ট করবে, দিয়ে সেখানে খারাপ কমেন্ট যত আসবে তত আবার এদের দেখানো হবে, এরা তত র্যাডিক্যালাইজড হবে। সাইকেল, এরা খারাপ কাজ করলেও টেরোরিস্টদের লাভ, এখানে গালি এলেও টেরোরিস্টদের লাভ। ওরা চাইছেই এটা, যে এদের দেশের মধ্যে হিন্দু মুসলিম সমস্যা তৈরি হয়ে যাক, দেশের বাইরে 1000টা শত্রু থাক, ইন্ডিয়ান আর্মি মোকাবিলা করে নেবে, কিন্তু দেশের ভিতর থেকে যদি আমরা ভেঙে যাই না, হিন্দু মুসলিম একই দেশের মানুষ, এ ওকে ঘৃণা করছে, ও ওকে গালি দিচ্ছে, ও ওকে বিশ্বাস করতে পারছে না, আর্মি কিচ্ছু করতে পারবে না, ওই দেশ এগোতেই পারবে না। দেশের বাইরের 1000টা শত্রুকে আর্মি হারিয়ে দেবে, দেশের ভেতরের এই অবস্থা থাকলে ওই দেশকে কোনোভাবে কিছু আর বেটারমেন্ট করা যাবে না। পাকিস্তান, বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলাদেশ টিম চাইছেই এটা, এবং এটা
কতটা এরা সাকসেসফুল হয়ে যাচ্ছে আমাদের মূর্খামির জন্য। দেশের ভিতরের ইউনিটি ওরা ভাঙতে চাইছে, কারণ ওরা জানে বাইরে থেকে ইন্ডিয়াকে অ্যাটাক করে কিচ্ছু করা যাবে না, ইন্ডিয়ান আর্মি এতটা স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে। তো ভেতর থেকে ইন্ডিয়াকে শেষ করতে হবে, ভেঙে দিতে হবে। সমাধান কি? সমস্যা তো বোঝা গেল। প্রথম সমাধান, নিজেকে হিন্দু মুসলিম ভাবা ছেড়ে আমাদের ইন্ডিয়ান হিসেবে ভাবতে হবে। আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমি তুমি করে বলছি, ছাত্রছাত্রীদের প্রতি কটা নির্দেশ, বাকিদের তো আমি নির্দেশ দিতে পারি না, বাকিদের অনুরোধ করব। তুমি কেউ হিন্দু আছো, নিজের নিজের রিচুয়াল পালন করো, যা যা চাও বাড়িতে, ব্যক্তিগতভাবে, নিজের ব্যক্তিগত জীবনে। কেউ মুসলিম আছো, নিজের ব্যক্তিগত জীবনে পালন করো। বাইরে কেবল এবং কেবল তুমি ভারতীয়, মনে থাকবে। এটা আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার নির্দেশ। বাকি যারা অনেকে আমার ছাত্রছাত্রী নন, তারাও ভিডিও দেখেন, তাদের প্রতি অনুরোধ রইল। এবার মুসলিম সমাজের কয়েকটা কাজ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে। 12 থেকে 18 বছর বয়সী বাচ্চা, যেই দরিদ্র মুসলিম ফ্যামিলির নাবালক এবং বিশেষ করে ছেলেরা এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলোর স্লিপার সেলগুলোর টার্গেট, দায়িত্ব নিতে হবে তাদের অভিভাবকদের, তাদের গার্জিয়ানদের। এই বয়সের ছেলেদের মেয়েদেরও প্রচণ্ডভাবে রেখে দিতে হবে পড়াশোনাতে, স্কুলে। তুমি পড়াশোনা করো, অন্য কোথায় যাচ্ছে ছেলে, কার সঙ্গে যোগাযোগ রাখছে, সব খোঁজ নিতে হবে। আপনি জানেন না কখন আপনার বাচ্চা হাতের বাইরে চলে গেছে এদের ট্র্যাপে পড়ে। এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক? সায়েন্স, টেকনোলজি, মডার্ন শিক্ষা। এবং মুসলিম সমাজের মানুষজনকে দায়িত্ব নিতে হবে সমাজের বাচ্চা ছেলেগুলোকে আসল ধর্ম শিক্ষা দিতে, যে আমাদের ধর্ম, আমরা নিজেরাও বইতে পড়েছি, আমি নন মুসলিম পরিবারের, যে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। আমার মুসলিম ছাত্রছাত্রীরা যারা আছো এবং অন্যান্য দর্শক যারা ইসলাম ধর্মের আছেন, তারা বলবেন ঠিক বললাম তো? ইসলাম শব্দের দুটো অর্থ, শান্তি এবং আত্মসমর্পণ। তো আসল ধর্ম শিক্ষা দিতে হবে, যে দেখো আমাদের ধর্মের এটা অর্থ, এর বাইরে তোমায় যদি কেউ কিছু বোঝায় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কোথাও ডেকে নিয়ে গিয়ে, জানবে সে ঠিক উদ্দেশ্যে বোঝাচ্ছে না। আসল ধর্ম শিক্ষা দিতে হবে। নৈতিক শিক্ষা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের সময় স্কুলে স্যার ম্যাডামরা, বাড়িতে মা বাবা, দাদু দিদা সবসময় নৈতিক শিক্ষা দিতেন। আজকাল কমে গেছে, মানে শহরে গ্রামে সব জায়গায় কমে গেছে। গ্রামে তো তবু আছে, শহরে খুব কমে গেছে। খালি কে কত নাম্বার পেলো সেটাই দেখা হচ্ছে। নৈতিক শিক্ষা দিতে হবে, ক্যারেক্টার ঠিকভাবে তৈরি করতে হবে, ঠিক? যে তুমি এই ভুল কাজ করবে না, তুমি এই ঠিক কাজগুলো করবে। আর প্রত্যেক ছোট্ট বাচ্চাদের দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। আমাদের ছোটবেলায় দেখানো হতো, এরকম কোনো দেশপ্রেমের সিনেমা দিলেই মা বলতো আজকে পড়তে হবে না, আজকে এই সিনেমা দেখো, দেশ স্বাধীনের সিনেমা, এই সমস্ত কিছু। আমার দিদা ছোটবেলা থেকে গল্প বলতেন যে কিভাবে মাতঙ্গিনী হাজরা দেশ স্বাধীনের জন্য লড়াই করেছেন। পরে বড় হয়ে আমি পড়াশোনা করে জেনেছি, ও এটা দিদা কোনো যাত্রায় বা সিনেমায় দেখে ওই গল্পটা আমায় বলেছে, অনেক অতিরঞ্জিত ছিল কিন্তু বলতেন। এবার সবাই ভাবছেন যে আমি বললাম এগুলো মুসলিম সমাজকে করতে হবে, তাহলে হিন্দু সমাজের কাজ কি? হিন্দু সমাজের কোনো কাজ নেই। এই প্রত্যেকটা কাজ হিন্দু সমাজেরও। কি বলেছি? হিন্দু মুসলিম ব্যক্তিগত পরিচয়, আমাদের আসল এবং প্রথম এবং শেষ পরিচয় আমরা ইন্ডিয়ান। হিন্দু সমাজের অভিভাবকদেরও সেম দায়িত্ব নিতে হবে, যে আমার ছেলে বা আমার মেয়ে পড়াশোনায় থাকবে। তাকে দিয়ে কেউ অ্যান্টি ইসলামিক কমেন্ট করাচ্ছে না তো? কমেন্ট করানোর জন্য তো বসে আছে এই ধরনের স্লিপার সেল। সে আধুনিক শিক্ষায় শিক্ষিত তো, তার মনের মধ্যে কোনো বিদ্বেষ ঢুকে যাচ্ছে না তো? কারণ কি বুঝিয়েছিলাম, পুরোটা সাইকেল, এদিকে যত খারাপ হবে, এদিকে যত খারাপ হবে, ততই দুদিকের লোক খারাপ কাজ করলেই টেরোরিস্টরা আনন্দ পাচ্ছে। তাকেও আসল ধর্ম শিক্ষা দিতে হবে, যে নিজের ধর্মকে রেসপেক্ট করে অন্য সব ধর্মকে রেসপেক্ট করাই ধর্ম, অন্য ধর্মের নামে গালি দিয়ে আসাটা ধর্ম নয়। তাকেও নৈতিক শিক্ষা দিতে হবে, যে তুমি দেখছো
কেউ যে কোনো ধর্মের লোক ফেসবুকে একটা পোস্ট এসছে, খারাপ কিছু বলছে, তাকে গালি দিয়ে আসাটা নৈতিক শিক্ষা নয়, সুন্দরভাবে যুক্তি দিয়ে বলাটা নৈতিক শিক্ষা। তাকেও একইভাবে দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। দেশপ্রেমের মধ্যে হিন্দু মুসলিম আসে না। মাওবাদীদের মধ্যে কজন ইসলামিক জঙ্গি ছিল? স্বরাষ্ট্রমন্ত্রককে ধন্যবাদ, স্বরাষ্ট্রমন্ত্রকের অনেক ব্যর্থতা আছে, সেই নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু ধন্যবাদ ভারতবর্ষে লাস্ট 10 থেকে 15 বছরে মাওবাদীদের কোমর ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমাদের ছোটোবেলায় আমরা খালি দেখতাম মাওবাদী ধর্মঘট বন্ধ, অফিসারকে পুলিশকে গলা কেটে ফেলে রেখে দিয়েছে, ট্রেন উড়িয়ে দিয়েছে, তারাও তো জঙ্গি ছিল। যদি ধর্মের কথা আসে, বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু জঙ্গি ছিল। মানে ওইভাবে হিন্দু জঙ্গি মুসলিম জঙ্গি বলার কোনো মানে নেই, কমেন্ট বক্সে অনেক আসবে তাই বলে রাখলাম। তাদেরও বোঝানো হতো যে ইন্ডিয়া তোমার দেশ না, তোমার দেশ হচ্ছে জঙ্গল। যেখানে যেভাবে পারে এরা ব্রেন ওয়াশ করে, ব্রেন ওয়াশের স্ট্র্যাটেজি এদের আলাদা আলাদা হয়ে যায়। আবার কোনো মুসলিম দেশ, সেখানে হয়তো 99% মুসলিম, সেখানে জঙ্গি হয় কেন? সেখানে আবার কী সব ভাগ আছে, শিয়া সুন্নি, বলে আমরা অমুক, ওরা খারাপ, ওদের মারো। যেখানে যেভাবে পারে এরা ব্রেন ওয়াশ করে। ঠিক আছে, তো আমাদের কাজ বোঝা গেছে কি করতে হবে আমাদেরকে। আচ্ছা, যারা বড় আছেন তারা দয়া করে মাফ করবেন, তারা ভাববেন যে এই ছেলেটা জ্ঞান দিচ্ছে কেন। জেনারেলি আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই, তো টিচার সুলভভাবে একটু নির্দেশ বা জ্ঞান বেরিয়ে যায়। যারা বড়রা দেখছেন দয়া করে ক্ষমা করবেন এবং আপনাদের প্রতি আমার প্রণাম রইল। ঠিক আছে, লাস্ট একটা কথাই বলবো যে টেরোরিস্টরা যেটা চাইছে সেটা কিন্তু আমরা হতে দেব না। আমাদের দেশের মধ্যে ইউনিটি আমরা বজায় রাখবো। ভেতর থেকে ইন্ডিয়াকে ভাঙা যাবে না, হিন্দু মুসলিম করে, ব্রাহ্মণ শূদ্র করে, কোনো কিছু করে, সেটা আমাদের প্রমাণ করে দিতে হবে। তো এই ভিডিওটাকে প্রত্যেক বাঙালির হোয়াটসঅ্যাপে ফোনে ফোনে পাঠানোর দায়িত্ব আপনাদের প্রত্যেকের, এবং প্রত্যেকের কমেন্ট করার দায়িত্বও রইল এটা, যে ইয়েস, আমাদের মধ্যে ভাঙন ধরানো যাবে না। আমরা এই গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার বিরুদ্ধে হিন্দু মুসলিম খ্রিস্টান যে যার ধর্ম পরিচয় ভুলে প্রত্যেকে ভারতীয় হিসেবে প্রতিরোধ করব। আমরা ভারতীয় আছি, ভারতীয়ই থাকব, আর আমি আমার কাজ করে যাব। স্কিল বাংলা চ্যানেলের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমরা সরব না। দেশাত্মবোধ জাগরণ করা ছেলে মেয়েদের মধ্যে, এবং প্রাইভেট জব, স্কিল কোর্স, ফ্রিল্যান্সিং জব, পার্ট টাইম জব, এই সমস্ত কিছুর আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দেব। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ জয়েন না করে থাকেন, জয়েন করে নিন। আজকেই রাতে অনেকগুলো প্রাইভেট জব, ফ্রিল্যান্সিং জব, ওয়ার্ক ফ্রম হোমের জবের লিঙ্ক, অ্যাপ্লাই করার লিঙ্ক সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আবারও। কি করে জয়েন হবেন? 6291796360, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে একটা হাই লিখে পাঠালেই গ্রুপের লিঙ্ক চলে আসবে, সেখানে ক্লিক করলেই আপনি জয়েন হয়ে যাবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে। জয়েন করে যান। চাকরি, পার্ট টাইম ইনকাম, ফ্রিল্যান্সিং, যেটা আপনার পক্ষে সম্ভব, ওয়ার্ক ফ্রম হোম জব করুন। নিজে স্বাবলম্বী হন, নিজের পরিবারকে আর্থিক সহায়তা, আর্থিক সুরক্ষা প্রদান করুন, এবং তার সঙ্গে সঙ্গে যত আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আর্থিকভাবে শক্তপোক্ত হব, শক্তিশালী হব, আমাদের দেশও কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, যেটা আমাদের আলটিমেটলি উদ্দেশ্য। থ্যাংক ইউ, জয় হিন্দ।